অলরাইট, শুরু হয়ে গেল ভূত স্টুডিও। কারণ ঘড়িতে সময় রাত 10টা মানেই ভূত স্টুডিও এর সময়। সুপ্রিয় শ্রোতা, আপনারা যারা এই মুহূর্তে আমার সাথে লাইভে যুক্ত রয়েছেন, আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি, আপনারা শুনছেন বিজয় FM 71.0 এর শুক্রবারের বিশেষ আয়োজন ভূত স্টুডিও। আপনাদের মধ্য থেকে, দর্শক শ্রোতাদের মধ্য থেকে যাদের সাথে অলৌকিক কোনো ঘটনা ঘটে, অদ্ভুত কোনো ঘটনা ঘটে অথবা প্যারানরমাল কোনো ঘটনা ঘটে, সেই ঘটনাগুলো নিয়েই মূলত আমাদের আজকের আয়োজন ভূত স্টুডিও। আশা করি থাকবেন পুরোটা সময় জুড়ে। আপনারা শুনছেন RJ স্বপনকে। তো শ্রোতাবন্ধু, এমনই কিছু ঘটনা নিয়ে আমাদের আজকের এপিসোডটি সাজানো হয়েছে। আমাদের কাছে অনেকেই ইমেল স্টোরি শেয়ার করেছে, অর্থাৎ তাদের জীবনের ঘটে যাওয়া অদ্ভুত ঘটনাগুলো, অলৌকিক ঘটনাগুলো, যেগুলো সে বিশ্বাস করতে পারেনি কিন্তু বিশ্বাস করতে বাধ্য হয়েছে, সেরকম ঘটনাগুলোই লিখে পাঠিয়েছেন আমাদের ইমেইলে অনেকেই। যদি আপনার জীবনেও এরকম কোনো ঘটনা ঘটে থাকে তবে অবশ্যই শেয়ার করবেন বিজয় FM 71.0 এর ইমেইলে। আমাদের ইমেইল আইডি bijom71.0@gmail.com। আমি আবার বলছি, বিজয় FM 71.0@gmail.com। আপনার ঘটনাগুলো নিয়েই দেখা হচ্ছে আগামী এপিসোডে। আজকের ঘটনাগুলোর মধ্যে কোন ঘটনাটি আপনাকে সবচেয়ে ভয়ানক লাগবে সেটি কমেন্ট করতে কিন্তু আপনি একদমই ভুলবেন না। আর কোথা থেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়ে লাইভটি দেখছেন সেটিও জানিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে। তো শ্রোতাবন্ধু, আর দেরি কেন, চলুন শুরু করা যাক আজকের এপিসোড। আমাদের প্রথম ইমেল স্টোরিটি পাঠিয়েছেন মানিক মিয়া, ময়মনসিংহ থেকে। তিনি যেভাবে লিখেছেন আমি সেভাবেই বলার চেষ্টা করছি। যারা ভূতে বিশ্বাস করেন না বা করতে চান না তাদেরকে আজকে একটা সত্য ঘটনা শোনাবো। আমি সবসময় ঢাকা থেকে রাত্রে বাড়িতে যাই, কারণ ছুটি পাই কম। আবার চিন্তা করি রাত্রে চলে গেলে পরদিন সকালটা বাসা থেকেই শুরু করা যাবে। ছাত্র অবস্থায় ক্লাস শেষ করেই রওনা হয়ে যেতাম। এখনও অফিস শেষ করেই সোজা মহাখালী, তারপর ময়মনসিংহ, হালুয়াঘাট, মোটামুটি 6 ঘন্টা। একদিন ক্লাস শেষ করে বাড়ি রওনা হলাম। আমাদের বাজারে যেতে যেতে রাত 12টা বেজে গেল। বাজারে গিয়ে দেখি সুভাষ, আমার বাল্যকালের বন্ধু, আমাকে দেখেই বলল, আমরা তো প্রতিদিন রাত্রে কদমতলি আড্ডা মারি, তুই খেয়ে দিয়ে চলে আসিস। বাজারেই আমার বাসা। বাজারে গিয়ে আম্মার সাথে কথা বলতে বলতে খাওয়া শেষ করলাম। 1টার দিকে বাজারে গিয়ে কাউকে না পেয়ে ভাবলাম সবাই হয়তো চলে গেছে। আমি 2টা সিগারেট কিনে কদমতলি রওনা হলাম। বাজার থেকে কদমতলি কি কিলোমিটার। তখন আষাঢ় মাস, আকাশে চাঁদও আছে, কিন্তু আষাঢ়ের মেঘ এবং চাঁদের আলো দুইটা মিলে একটা অদ্ভুত আলো আঁধারের খেলা চলছে। এই কালো অন্ধকার আবার যেন ভরা পূর্ণিমা। একটা সিগারেট ধরিয়ে রাস্তায় হাঁটছিলাম। কিছুটা ভয়ও লাগছে। এমন রাতে একা একা হাঁটলে ভূত প্রেতের কথা একটু বেশিই মনে পড়ে। বামের ঘন জঙ্গল থেকে ঝিঝি পোকার শব্দে একটা অদ্ভুত সুর যেন সৃষ্টি হচ্ছে, যে সুরের তালে তালে নিজেকে নিয়ে খুব হারিয়ে যেতে ইচ্ছে করে। মাঝে মাঝে গভীর জঙ্গল থেকে 2-1টা কাক বড্ড বেসুরে কণ্ঠে কা কা করছে। মনে হচ্ছে কোনো মাংস খেকো রাক্ষস যেন কলিজাটা ছিঁড়ে নিয়ে যাচ্ছে। আমি কদমতলির কাছাকাছি যে জায়গায় শ্মশান ঘাটটা, ঠিক সে জায়গায় চলে আসলাম। এইখান থেকে আমাদের যে জায়গায় বসে আড্ডা দেওয়ার কথা, সেই জায়গাটা স্পষ্ট দেখা যাচ্ছে। আমি কাউকে দেখতে পেলাম না। মনের ভিতর একটা ভয়ও জেগে উঠল। এই কারণে গভীর জঙ্গলের পাশ দিয়ে পিছনেও যেতে ইচ্ছে করছে না, কারণ এই জায়গার বাম দিকে কংস নদী আর ডান দিকে খোলা মাঠ। আমি সোজা কদমতলি গিয়ে একটা সিগারেট ধরিয়ে নদীর ঢেউ দেখছি। ভয়টা কাটানোর জন্য একটু জোর করেই যেন অন্য মনস্ক হয়ে যেতে চাইলাম। মাঝে মাঝে কয়েকটা কলা গাছ নদী দিয়ে ভেসে যাচ্ছে। দূর থেকে মনে হচ্ছে কোনো লাশ ভেসে যাচ্ছে। মৃত প্রাণীর গন্ধে বমি হওয়ার অবস্থা। হঠাৎ হঠাৎ একটা কান্নার শব্দ শুনতে পেলাম।
কিছুটা ভয়ে পেয়ে গেলাম। আমার কাছ থেকে হাত 20 দূরে ঠিক আমার বাম দিকে তাকিয়ে দেখি একটা ঘোমটা দেওয়া মহিলা বসে আছে, আর ওইখান থেকেই কান্নার আওয়াজটা আসছে। ভয়ে আমার আত্মা চলে যাওয়ার মতো, শরীর দিয়ে ঘাম পানির মতো বের হচ্ছে, যেন আমি কোনো ঝর্ণার নিচে দাঁড়িয়ে আছি। ডাকবো ডাকবো ভেবেও না ডেকে সোজা বাসার দিকে রওনা হলাম। বাসায় গিয়ে হাত মুখ ধুয়ে শুয়ে পড়লাম। পরদিন সকালে আম্মাকে সব ঘটনা খুলে বললে আম্মা বলল, সুভাষ তো ময়মনসিংহ গিয়েছিল 3 দিন আগে, সে তো আসবে আরও পরে। আমি তো অবাক। তাহলে সুভাষের চেহারা নিয়ে আমাকে কে বলেছিল কদমতলী যাওয়ার জন্য? শেষে আম্মা যা বলেছিল তা ছিল এরকম। 88 সালের বন্যার সময় নৌকায় করে বরযাত্রী বউ নিয়ে যাওয়ার সময় কদমতলী নৌকা ডুবে যায়। সবাই তীরে উঠলেও কনে আর উঠতে পারেনি। সেই থেকে এখনও মাঝে মাঝে কনেকে কদমতলীতে কাঁদতে দেখা যায়। আরও অনেকেই দেখেছে। সুপ্রিয় শ্রোতা, আমাদের প্রথম ঘটনাটি লিখে পাঠিয়েছিলেন মানিক মিয়া ময়মনসিংহ থেকে। তার ঘটনাটি অনেক ভয়ানক ছিল। আশা করি আপনাদেরকেও ভয় লেগেছে। তো এরকম কোনো ঘটনা যদি আপনার জীবনেও ঘটে থাকে তাহলে লিখে পাঠাবেন আমাদের ইমেইল ঠিকানায়। আমাদের ইমেইল করার ঠিকানা bijoyfm71.0@gmail.com। আপনারা শুনছেন বিজয় FM 71.0 এর শুক্রবারের নিয়মিত আয়োজন ভূত স্টুডিও। এই মুহূর্তে স্টুডিও থেকে কথা বলছি আমি আরজে স্বপন। সুপ্রিয় শ্রোতা, আমরা চলে যাব আমাদের পরের স্টোরিতে। আমাদের পরের স্টোরিটি পাঠিয়েছেন নোয়াখালী থেকে আকাশ। তিনি যেভাবে লিখে পাঠিয়েছেন আমি সেভাবেই বলার চেষ্টা করছি। তখনও স্কুলের গণ্ডি পার হয়নি। বাবা রংপুর থেকে নোয়াখালীতে বদলি হয়েছেন। স্কুল জীবনের বন্ধুত্ব খুবই প্রগাঢ় হয়। বুকে কষ্ট নিয়ে এখানকার বন্ধুদের ছেড়ে যাচ্ছি। তার মধ্যে আবার স্টেশনে বাবার জন্য সবাই কান্নাকাটি করছে। সৎ ও নিরপেক্ষ হওয়ায় বাবার একটা সুনাম ছিল। সবাই বাবার জন্য মনোকষ্ট। ফলে বন্ধু বিচ্ছেদ ও সবার কান্না দেখে মনটা খুবই খারাপ। যথারীতি যখন নোয়াখালীর সোনাপুরে পৌঁছালাম তখন অভ্যর্থনার জন্য লোক সমাবেশ, মালা দিয়ে বরণ বাবা মাকে। আমার মনটাকে বিশেষ ভালো করতে পারলাম না। সোনাপুরেই জেলার সব বড় বড় অফিসারদের বাংলো, ডিসি, এসপি, জেলা জজ, সিভিল সার্জন সবারই বাংলো, মাঝখানে শান বাঁধানো ঘাটের দিঘি। বাড়িগুলোর দেয়াল বেতের, মেঝে পাকা। গেট দিয়ে যখন ঢুকলাম তখন ভিন্নধর্মী গৃহ প্যাটার্ন দেখে ভালোই লাগলো। একটু রাত হয়েছিল। খাওয়া দাওয়া করতে করতে বেশ রাত হয়ে গেল। ঘুমোতে যাব এমন সময় মনে হলো ছাদের পাটাতনে কে যেন কাউকে করার চাবুক মারছে, আর অজানা সেই মহিলা আত্মচিৎকার করছে। চমকে উঠলাম। শুধু যদি আমি শুনতাম তবে হয়তো বলবার ছিল ভুল শুনেছি, কিন্তু না, শুধু আমি নই, বাড়িশুদ্ধ সবাই শুনেছে। আর সবাই ঘরের পাটাতনে একই শব্দ শুনতে পেয়েছে। 8 জন গার্ড বাইরের পাহারা দিচ্ছিল। বাবা ওদের জিজ্ঞেস করলেন, ব্যাপার কি? তারা উত্তরে বলল যে কে বা কারা এমনটি করছে তাদের জানা নেই। বাবা সাহসী দেখে 2 জন গার্ডকে ছাদের পাটাতনে উঠিয়ে দিলেন দেখবার জন্য। তারা বলল এর আগেও দেখেছে, কিন্তু চিহ্ন মাত্র পাওয়া যায়নি। এবারও উত্তরটা একই হলো। ঘটনার এখানেই কিন্তু শেষ নয়। এরপর শুয়ে পড়ি যার যার বিছানায়, যার যার ঘরে। রাত তখন 2টার কম হবে না।
মনে হলো যেন ঘাড়ের কাছে কারো নিঃশ্বাস ওঠানামা করছে। গলায় যেন কার ঠান্ডা হাত অনুভব করলাম। আমার মেজ বোনটা চিরকালই ভীতু। সে ভয়ে উঠে এলো আমার বিছানায়, নিজের ঘর ছেড়ে বলল, আমি তোর সাথে ঘুমাবো। আমি বুঝলাম সে কেন এ প্রস্তাব দিল, কিন্তু ওকে বুঝতে দিলাম না তা। বললাম, বেশ, থাকো তুমি। যত দোয়া দরুদ আমার জানা ছিল তা পড়ে বুকে ফু দিয়ে ঘুমিয়ে গেলাম। সকাল হলো। নামাজ পড়ে দেখলাম মা উঠান পেরিয়ে রান্নাঘরের দিকে যাচ্ছেন। বাবুর্চি চাচা অনেক আগেই এসে গেছেন। ছোট আপা অর্থাৎ আমার মেজ বোন অঘরে ঘুমাচ্ছে। মাকে কিছু বললাম না। এভাবে কিছুদিন কেটে গেল। একই ঘটনা বলা যায় প্রায় প্রতিদিনই ঘটতে লাগলো। একদিন রাতে এমনকি ঘটবার সময় মনে হলো কে যেন ঠান্ডা হাত দিয়ে গলার চিকন হাড়টা খুলে নিল। রাতের বেলায় বিছানা ছেড়ে উঠে দেখার চেষ্টা করলাম না, তবে মনে মনে বুঝলাম বাংলোর বাইরে 8 জন গার্ড পাহারা দিচ্ছে। সুতরাং চোর ঢুকেছে এ কথা কোনোভাবেই বিশ্বাস করা যায় না। সকালে আজানের শব্দে ঘুম ভেঙে গেল। বিছানা থেকে পা নামিয়েই মনে হলো কিসে যেন পা ঠেকলো। নিচে চেয়ে দেখি কার্পেটের উপর আমাদের দু বোনের গলার চিকন হাড় দুটো পড়ে আছে। অল্প বয়স, তার উপর এমন অস্বাভাবিক ঘটনা। অস্বস্তি যে লাগেনি এমন কথা স্বীকার না করলে মিথ্যেই বলা হবে। তাই প্রথম থেকে শুরু করে সেদিন যা ঘটল মাকে সবিস্তারে বললাম। ছোট আপা বললে হয়তো মা মনে করতেন তার মনের ভুল, ভীতু তো। আমি বলায় মা বললেন, দেখি কি করা যায়। এইভাবে কয়েক মাস কেটে গেল। এর মধ্যে কোনো ঘটনা বিক্ষিপ্তভাবে ঘটেছে। এর মধ্যে আমার বাবুর্চি চাচার সাথে বেশ ভাব হয়ে গেছে। বাবুর্চি চাচাকে আমি প্রতি রাতের ঘটনা বলি। উনি মাথা নেড়ে বললেন, হ্যাঁ বাবুয়া, এসবই সত্যি। এরকম ঘটনা এখানে আরও ঘটেছে এবং এখানে এরকমই ঘটে। তখনও আমি বুঝিনি আরও একটা অদ্ভুত ঘটনা ঘটতে চলেছে আমার সাথে। তখন শীত এসে গেছে। নানি এসেছেন তার একমাত্র মেয়ে জামাইকে দেখতে। বাবার ছোটবেলায় তার মা মারা গিয়েছিল বলে নানিকে খুবই ভালোবাসতেন। সে যাই হোক, পরের দিন বাবা গেলেন ট্যুরে বেগমগঞ্জ। যদিও আমি সাধারণ বাবা, কোথাও গেলে সঙ্গ ছাড়া করি না, কিন্তু এবার যেহেতু নানি এসেছেন সেহেতু গেলাম না। শীতের দিন হলেও সন্ধ্যা থেকে একটু টিপ টিপ করে বৃষ্টি আর বাতাস বইতে শুরু করলো। নানি হঠাৎই অসুস্থ হয়ে পড়েছেন। রাত 10টা পার হয়ে গিয়েছে। বাবা বাসায় নেই। শীতের রাত, তখনও টেলিভিশন চালু হয়নি। সবাই যার যার মতো শুয়ে পড়েছে ঘরে, আর বোধহয় ঘুমিয়েও পড়েছে। আশ্চর্য ঘটনা হচ্ছে, সেদিন ছোট আপা, মা, নানি সবাই অসুস্থ। আয়াকেও ঘুমোতে পাঠিয়ে দিয়েছে, যদিও সে রাতে সে যেতে চাইছিল না। আমি একটা রহস্য গল্পের বই নিয়ে পড়তে বসলাম। নামটা আজ ঠিক মনে করতে পারছি না। মা বলতেন যে গল্পের বই না পড়লে অনেক কিছুই জানা যায় না, ভাষাও শেখা যায় না। ফলে ছোট থেকেই গল্পের বই পড়ার অভ্যাসটা রপ্ত করে ফেলেছিলাম। সেই অভ্যাসটা আজও থেকে গেছে। সজাগ থাকার জন্য বই পড়া শুরু করলাম। কান সজাগ। বেশ রাত তখন। মনে হচ্ছিল নানি যেন ডাকছেন। উঠে গেলাম তার কাছে। গিয়ে দেখি তিনি অঘরে ঘুমাচ্ছেন। ভাবলাম কানের ভুল। নানির ঘর থেকে ফিরে আসতে যাচ্ছি, এবার মনে হলো মা ডাকছে আমাকে। তাড়াতাড়ি গেলাম মার ঘরে।
কিন্তু দেখি তিনিও ঘুমাচ্ছেন অঘোরে। ভাবলাম ভুল শুনেছি। আবারও ফিরে এসে বিছানায় বসতে যাব, মনে হলো ছোট আপা ডাকছেন। তড়িঘড়ি করে ঘরের দিকে দ্রুত পায়ে এগোলাম। বসা আর হলো না। অবাক কাণ্ড, দেখি সেও ঘুমাচ্ছে। এই শীত রাতে আমার ঘাম ঝরতে লাগলো। এ হতে পারে না। একবার আমি কানে ভুল শুনলাম, তা কি করে হয়? এটা একটা অস্বাভাবিক ঘটনা। এ ঘটনার কথা মনে হতেই বুকের ভেতরটা কেমন শিরশির করে উঠল। মুরব্বীদের বলতে শুনেছি, এরকম অবস্থায় ভয় পেলেই ক্ষতি। এই অবস্থায় মনে হলো যতই অস্বাভাবিক ঘটনা ঘটুক না কেন, ভয় পেলে চলবে না। তবে মনে যাই বলি না কেন, এটা কেমন জানি এক অস্বস্তিকর অবস্থা। কিছুতেই কাটিয়ে উঠতে পারছি না। তখনও জানি না আমার জন্য আরও কি ভয়ঙ্কর ঘটনা অপেক্ষা করছিল। মার আঁচল ধরে ঘুরতে ঘুরতে মার মুখে শুনি আয়াতুল কুরসির মুখস্থ করে ফেলেছিলাম। মনে হলো ভাগ্যিস শিখেছিলাম। ওর গুণ আর মাহাত্ম্য এমন যে কোনো দুষ্টু অশুভ শক্তিকেও কাছে ভিড়তে দিবে না। দোয়াটা পড়ে বুকে ফু দিলাম, মনে সাহস বাড়ল। নিজের ঘরে গিয়ে মনে হলো আমি খুবই ক্লান্ত, বসে থাকতে পারছি না, একটু টান টান হয়ে নেই। এই চিন্তা করে লেপের ভিতরে ঢুকে গেলাম। বারবার উঠতে হতে পারে ভেবে মশারিটা টাঙাইনি। খানিক পরেই মনে হলো কে যেন আমার পায়ের কাছে বসলো। মনে হলেও উড়িয়ে দিতাম। সবাই অসুস্থ, বাইরে গার্ড, সব দরজা বন্ধ। কেমন করে কেই বা ঢুকবে বাড়ির ভিতরে? এ কথা মনে মনে বলে লেপ দিয়ে ঢাকা মুখ আর খুললাম না। তবে মনের ভেতর থেকে কিন্তু কিছুতেই এই চিন্তা সরাতে পারলাম না, কেউ নিশ্চয়ই বসে আছে পায়ের কাছটায়। এটাই বারবার মনে হতে লাগলো। ঠিক তাই। লেপ থেকে মুখ একটু খুলে দেখি যে একজন মহিলা আমার দিকে চেয়ে চেয়ে হাসছে। মাথায় তার ঘোমটা, আমার পায়ের দিকে খাটে বসে তিনি। আমি দেখে মুখটা আবার ঢেকে ফেললাম। না না, ভয় পেলে চলবে না, ভয় পেলেই ক্ষতি। আমি ভয় পাবো না, আমি ভয় পাবো না বারবার বলছি। আর আয়াতুল কুরসি সহ যত সূরা দোয়া জানা ছিল পড়েই যাচ্ছি। শেষে একবার সাহস নিয়ে মারলাম লাথি, কিন্তু কিসে যে মারলাম অনুভব করতে পারলাম না। তখনই মনে পড়ল অস্বাভাবিক জিনিসদের আকৃতি থাকে, অবয়ব থাকে না। তখনই হাত পা হিম হয়ে আসতে লাগলো। যতই আমি ভয় পেতে থাকি, তখনই বুকে সাহস আনবার চেষ্টা করি, দোয়া সূরা পড়ি। লেপ ফাঁক করে চুপ করে দেখতে পাই আমার দিকে চেয়ে মিটমিটে হাসছেই সেই মহিলা। আমার ঘরের জানালা সেই ছোটবেলা থেকেই, কি শীত কি গ্রীষ্ম কি বর্ষা, অন্তত একটা হলেও খোলা থাকে। আমার সেই ঘরের এই শীতেও একটা জানালা খোলা ছিল। জানালাটা দিয়ে একটা গন্ধরাজ ফুল দেখা যায়। ওটা লাগাই না, এজন্যই যে ফুলের সুবাস এই জানালাটা দিয়ে ঘরে আসে। মাঝে মাঝে লেপ একটু ফাঁক করে জানালাটা দিয়ে দেখবার চেষ্টা করি, যদি গার্ডদের কোনো একজন দেখতে পাই। এইভাবে দীর্ঘ সময় কেটে গেল। অতিক্রান্ত দীর্ঘ সময়টা আমার জন্য ভয়ঙ্কর সময় বলে মনে হচ্ছিল। এমন সময় আজানের ধ্বনি শোনা গেল। অমনি মেয়েটি পায়ের কাছ থেকে উঠে গিয়ে জানালা দিয়ে বেরিয়ে গন্ধরাজ গাছটায় মিশে গেল। আমি বিমূঢ় বিস্ময়ে চেয়ে থাকলাম এই অশরীরী মহিলার যাবার পথে। আমাদের মতো মানুষের তো জানালার রড ভেদ করে কিছুতেই যাওয়া সম্ভব নয়। এমন ঘটনা মাকে না বললেই নয়,
তাই নামাজ পড়ে মার ঘরে গেলাম। মাকে কিছু খাইয়ে ওষুধ খাওয়ালাম। তারপর ধীরে ধীরে ঘটনাটা খুলে বললাম। মা চুপ করে শুনে গেলেন, কিছু বললেন না। একটু বেলা হচ্ছিল। মা আরদালিকে জিজ্ঞেস করলেন তার কোনো কামেল ফকিরের কথা জানা আছে কিনা, ডাকলে আসবে কিনা। সে জানালো একজনকে সে চেনে, টাকা পয়সা কিছুই নেয় না। মাঝে মাঝে উনি তার বাচ্চাদের তেল পড়া পানি পড়া দেন, তাবিজও দেন, কিন্তু একটা পয়সাও নেন না। সবারই উপকার হয়। তারা খুশি মনে কিছু দিতে চাইলেও উনি কিছুই নেন না। বলেন, আমি আল্লাহর হুকুমেই আল্লাহর বান্দার সেবা করি, আমি যে কিছুতেই নিতে পারবো না। এমনকি যার চিকিৎসা করেন তার বাড়িতে তিনি কিছু খানও না। মা বললেন, আমার এমন লোকই চাই। ওনাকে খবর দেওয়া হলো। মা তাকে কষ্ট দেওয়ার জন্য মাপ চাইলেন এবং পুরো ঘটনাই ধীরে ধীরে বললেন তাকে। উনি ঘটনা শুনতে শুনতে আমার কপালের দিকে দেখতে লাগলেন। পরে ঘটনাটা যেখানে ঘটেছে সেই ঘরটা দেখতে চাইলেন। আমি তাকে নিয়ে গেলাম আমার ঘরে। উনি জানালাটার কাছে দাঁড়িয়ে গন্ধরাজ গাছটাকে খুব গভীরভাবে দেখতে লাগলেন। তারপর কিছু আমল করে গাছটার দিকেও জানালাটায় ফু দিলেন। ঘুরে আমাকে নির্দেশ দিলেন ঈশার নামাজের সময় যেন আমি জানালাটা লাগিয়ে রাখি আর ফজরের নামাজ পড়বার সময় যেন খুলে দিই। যদি কেউ জানালায় টোকাও দেয় তাও যেন না খুলি। মার কাছে ফিরে গেলেন তিনি। বললেন, মেয়ে ভয় পেলে ক্ষতি হতো, আল্লাহর কালামের বরকত। ওইখানে ওই গাছের নিচে একটা মেয়েকে খুন করে পুঁতে রেখেছিল কোনো এক মানুষ। এখন সেই দেহ মাটির সাথে মিশে গেছে, এই বলে তিনিও চলে গেলেন। আমরা সবাই হতভম্ব হয়ে বসে থাকলাম। বাবা বেগমগঞ্জ থেকে ফিরে এলেন। বাবাকে আমি সমস্ত ঘটনা খুলে বললাম। বাবা শুনে গেলেন মন দিয়ে। বললেন, উনি যা চেয়েছিলেন তা ঠিক ঠিক মতো যেন চলো। তারপর প্রতিদিনই জানালায় টোকা শুনতাম, কিন্তু জানালা আর খুলিনি। এসার পর আর কিছু ঘটেওনি। তবে ছাদের পাটাতনে কোড়া মারবার শব্দ আর আর্তচিৎকারই অব্যাহত ছিল, কিন্তু শ্বাস প্রশ্বাসের শব্দ আর গলায় ঠান্ডা হাতের স্পর্শের ঘটনা আর ঘটেনি। কিন্তু আমি 30 বছর আগে এমএ পাশ করে প্রায় 30 বছর অধ্যাপনা করার পরেও ঘটনার কথা ভুলতে পারিনি। কি ঘটল, কে ঘটালো, প্রকৃত সত্যটা কি, আজও মনে প্রশ্ন জাগে, কিন্তু তার উত্তর মেলে না। আপনাদের কারো কাছে যদি কোনো উত্তর থাকে অবশ্যই জানাবেন। সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বিজয় FM 71.0 শুক্রবারের নিয়মিত আয়োজন ভূত স্টুডিও। আপনাদের সাথে ঘটে যাওয়া, দর্শক শ্রোতাদের সাথে ঘটে যাওয়া অদ্ভুত অলৌকিক ঘটনাগুলো নিয়েই সাজানো হয় আমাদের এই লাইভ এপিসোড। এই মুহূর্তে যারা আমার সাথে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন কে কোথা থেকে দেখছেন, আর আজকের গল্পগুলো আপনাদের মধ্যে ভয়ের সঞ্চার করছে কিনা বা ভয় লাগছে কিনা। আসলেই এরকম ঘটনা কি ঘটতে পারে নাকি ঘটতে পারে না সেটাও জানাবেন কমেন্টের মাধ্যমে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, বিশ্বাস করা না করাটা সেটা আপনাদের ব্যক্তিগত বিষয়, কিন্তু বিজয় FM 71.0 ভূত স্টুডিওতে আপনাদের সাথে ঘটে যাওয়া সত্য ঘটনাগুলোই শেয়ার করে। এরকম ঘটনা যদি আপনাদের জীবনেও ঘটে থাকে অবশ্যই পাঠিয়ে দিবেন বিজয় FM 71.0 এর ইমেইল ঠিকানায়। আমাদের ইমেইল পাঠানোর ঠিকানা bijoyfm71.0@gmail.com। আর হ্যাঁ শ্রোতা বন্ধুরা, এই ঘটনাটি বেশি বেশি শেয়ার করবেন আপনার টাইমলাইনে, কেননা আপনাদের মাধ্যমে পৌঁছে যেতে পারি ভয় প্রেমী, ভয়ের গল্প প্রেমী মানুষের কাছে।
বিশেষ করে যারা আমাদের প্রবাসী ভাইয়েরা রয়েছেন, ওনারা কিন্তু প্রায় সময়ই ভূত স্টুডিও, ভূত এফএম এই ঘটনাগুলো শুনে থাকেন। এই ঘটনাগুলো তাদের মধ্যে ভয়ের সঞ্চার করে, তারা ভয় পেতে ভালোবাসেন। তাই আমি রিকোয়েস্ট করব, আপনারা এই ঘটনাগুলো বিভিন্ন গ্রুপে শেয়ার করবেন, বিভিন্ন পেজে শেয়ার করতে পারেন, আপনার টাইমলাইনে শেয়ার করতে পারেন। তো আর কথা বাড়াবো না, চলে যাব আমরা পরের ঘটনায়। আমাদের সাথে পরের ঘটনাটি শেয়ার করেছেন সজীব, চট্টগ্রাম থেকে। তিনি যেভাবে লিখেছেন আমি সেভাবেই বলার চেষ্টা করছি। টুকরো টুকরো কিছু সত্যি ঘটনা যা ছোটবেলা থেকে আমার জীবনে ঘটে গিয়েছে। আজ সেই ঘটনাগুলো আমি আপনাদের মাধ্যমে শেয়ার করব। আমার দাদুরা 3 ভাই। বড় দাদুর ছোট ছেলে যখন বিষ খেয়ে মারা যায়, তখন আমি ক্লাস 4-এ পড়ি। দিনটা ছিল দুর্গাষ্টমীর দিন। বড় মামির সাথে মতানৈক্যের ফলেই ছোট মামা বিষ খান। মামা মারা যাওয়ার পর ছোট মামি কর্মসূত্রে কলকাতা চলে আসেন। তারপর থেকেই ছোট মামার বাড়িটি ফাঁকাই পড়ে থাকে। আমি ছোটবেলা থেকেই দাদু বাড়ি থেকেই মানুষ, পড়াশোনা ওখানকার স্কুলেই করি। রোজ সন্ধ্যাবেলায় বাড়ি ফিরতে গেলে ছোট মামার বাড়ির সামনে দিয়েই আসতে হয়। আসার সময় শরীরটা কেমন ভারী ভারী লাগতো। যাই হোক, বাড়ির দিকে তাকাতাম না। এর মধ্যে কেটে গেছে আরও 5টা বছর। তখন আমি ক্লাস 9-এ পড়ি। একদিন পড়তে পড়তে প্রায় অনেক রাত হয়ে গিয়েছিল। এমন সময় বই থেকে মুখ তুলে জানালার দিকে তাকাতেই দেখি ছোট মামা জানালার শিক ধরে দাঁড়িয়ে আছে। আমার তখন এমন অবস্থা যে আমি হাত পা নড়ানোর ক্ষমতাটুকুও হারিয়ে ফেলেছি। 2 মিনিট এইভাবে কাটার পর আমার চোখ নিচে নামাতে দেয়নি, নিচে নামতে পারেনি। পাশের রুমে দিদা শুয়ে রয়েছে, তবুও ডাকতে পারছি না, গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। কোনো মতে গায়ত্রী জপ করতে করতে জানালাটা বন্ধ করে শুয়ে পড়ি। চাদর মুড়ি দিয়ে রাম নাম জপতে জপতে শোবার খানিকটা পরে ক্লান্তিতে ঘুমিয়ে পড়ি। খানিকক্ষণ পরে কারো পায়ের আওয়াজে ঘুম ভেঙে যায়। চাদরটা একটু ফাঁক করে দেখি ছোট মামা একটা ফাঁসির দড়ি আমার মুখের সামনে ঝুলিয়ে দাঁড়িয়ে আছে। জীবনে যত মন্ত্র জানতাম সব একে একে জপতে শুরু করলাম। ভয়ের সংজ্ঞা হারিয়ে ফেলি। সকালবেলায় চেতনা ফিরলে দিদা দাদুকে সব খুলে বলি। দাদু আমাদের কুলগুরুকে জানালে তিনি গয়ায় পিণ্ডদানের কথা বলেন, আমাকে মন্ত্র দিয়ে শুদ্ধিকরণ করে দেন। এরপর মামাকে আমি আর দেখিনি। এই ছিল আমার জীবনে ছোট ছোট কিছু ঘটনা। সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ভূত স্টুডিও শুক্রবারের বিশেষ আয়োজন, ভয় পাওয়ার জন্য এই আয়োজন। আপনি যদি ভয় প্রেমী হয়ে থাকেন তবে এই ঘটনাগুলো আপনার জন্যই। এ পর্যন্ত আমাদেরকে যারা ঘটনা পাঠিয়েছেন সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। পুনরায় আরেকটি বিষয় জানিয়ে রাখি, আপনাদের জীবনেও যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজের ইনবক্সে অথবা ইমেল করতে পারেন bijoyfm71.0@gmail.com এই ঠিকানায়। আপনার ঘটনাগুলো নিয়েই তৈরি হবে আগামী এপিসোড। সুপ্রিয় শ্রোতা, এই মুহূর্তে আমার হাতে যে ইমেল স্টোরিটি রয়েছে এটি পাঠিয়েছেন সারোয়ার, দিনাজপুর থেকে। তিনি যেভাবে লিখেছেন আমি সেভাবেই বলার চেষ্টা করছি। তিনি লিখেছেন এভাবে, ঘটনাটি ঘটে আমার এক মামাতো বোনের সাথে এবং ঘটনাটি সম্পূর্ণ সত্য। ঘটনাটি 2007 সালের। আমার মামাতো বোনের নাম জাহানারা, বয়স 14 বছর। তখন ছিল গ্রীষ্মকাল। ঘটনাটি গ্রীষ্মকালের অন্যতম ফল আম কুড়ানোকে কেন্দ্র করে। আমাদের এখানে অনেক আম বাগান আছে। অনেক ছেলে মেয়ে প্রতিদিন দল বেঁধে খুব ভোরে আম কুড়াতো।
তারও আম কুড়ানোর প্রবল নেশা ছিল। তো সেই দিন রাতে জাহানারা তার ছোট বোনকে বলল, আজ আমরা দুইজন সবার আগে খুব ভোরে আম কুড়াতে যাব। আমি যদি টের না পাই, তুই টের পেলে আমাকে ডাক দিস। তো রাত 4টার দিক তার ছোট বোন তাকে ডেকে বলল, রাত তো প্রায় শেষের দিকে, আম কুড়াতে যাবে না? তারা আর দেরি না করে বাড়ি থেকে বের হয়ে গেল আম কুড়ানোর জন্য। আম বাগানটি ছিল বাড়ি থেকে কিছুটা দূরে। বাগানটি ছিল অনেক বড় ও পুরনো। বাগানের একটা গাছ ছিল অনেক পুরনো, আর সেই গাছের আমগুলো অনেক ছোট ছোট ছিল, কিন্তু সেই গাছের আমই সবচেয়ে বেশি পড়তো। আম কুড়াতে কুড়াতে সেই বড় গাছের নিচে গিয়ে জাহানারা খুবই অবাক হয়ে গেল, কেননা গাছের নিচে কেবল একটা আমই পড়ে আছে। তবে আমটি এ গাছের আমের তুলনায় অনেক বড়। তবুও সে সেসব কিছুই পাত্তা না দিয়ে আমটি ধরতে গেল, কিন্তু এরপর সে যা দেখল তা অন্য কেউ দেখতে চাইবে না। সে যখন আমটি ধরতে গেল, অমনি আমটি কিছুটা দূরে সরে গেল। এটা দেখে সে ভয় পেল ঠিকই, কিন্তু ভাবল হয়তোবা সে ভুল দেখেছে। আবার সে আমটি ধরতে গেল, কিন্তু এবারও ওই একই ঘটনা। এবার ভয় তার মনকে জেঁকে বসল, কি হচ্ছে এসব। আবার যখন সে আমটি ধরতে গেল, তখনই আমটি এমন একটি হুঙ্কার আকৃতি ধারণ করলো, যা দেখে সে বেহুশ হয়ে গেল। ঘটনাটি এখানে শেষ হলেই ভালো হতো, কিন্তু এরপর যা ঘটল যা এক কথায় অবিশ্বাস্য। যখন আজানের সুর শোনা গেল, তখন তার হুঁশ ফিরল। তখন সে গাছটির নিচে পড়ে আছে, আশেপাশে কেউ নেই। এমনিকি তার ছোট বোনকেও সে খুঁজে পেল না। সে আরো ভয় পেল এবং দ্রুত পড়িমড়ি করে বাড়ি ফিরে এলো। বাড়ি ফিরে এসে দেখে তার বোন এখনো ঘুমোচ্ছে। সে তার বোনকে ডেকে তুলে বলল, কেন তাকে একা ফেলে এসে চলে এসেছে সে। কিন্তু তার বোন কিছুই বুঝল না। উপরন্তু জাহানারার হাতে আমের ব্যাগ দেখে সে বলল, আপু, তুমি একাই আম কুড়াতে গেলে, আমাকে ডাকও দিলে না। একথা শোনার পর আবারও সে বেহুশ হয়ে পড়ে। সকাল থেকেই প্রচণ্ড জ্বর আসে। তার কিছুদিন পরেই সে মারা যায়, কোনো কারণ ছাড়াই। ঘটনাটি আমি নিজে জাহানারার কাছ থেকে শুনেছি, তাই মনে হলো আপনাদের সাথে শেয়ার করি, তাই শেয়ার করলাম। পাশাপাশি আরেকটি কথা বলি, বিজয় এফএম যে আমাদের জন্য এরকম একটি আয়োজন করেছে দিনাজপুর থেকে, সেজন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সারোয়ার ভাইকে ধন্যবাদ তার মামাতো ভাইয়ের সাথে ঘটে যাওয়া ঘটনাটি বিজয় এফএমের মাধ্যমে শেয়ার করার জন্য। সুপ্রিয় শ্রোতা, আপনার জীবনেও যদি এরকম ঘটনা ঘটে বা আপনি কারো কাছে এরকম কোনো ঘটনা শুনেছেন, এরকম যদি হয়ে থাকে, তাহলে সেই ঘটনাটিও কিন্তু লিখে পাঠাতে পারেন আমাদের কাছে। আমরা আগামী এপিসোডে আপনাদের ঘটনাগুলো শেয়ার করব। এ পর্যায়ে আমরা চলে যাব আমাদের পরের ইমেল স্টোরিতে। আমাদের পরের ইমেল স্টোরিটি পাঠিয়েছেন ঢাকা থেকে মারুফ হাসান। তিনি যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ার চেষ্টা করছি। তিনি লিখেছেন, অতি প্রাকৃত কোনো কিছুই আমাকে প্রত্যক্ষ করতে হয়নি, তাই আমার পক্ষে ভূতের অস্তিত্বকে বিশ্বাস করা খানিকটা শক্তই বটে, কিন্তু নিজ পরিবারের একাধিক সদস্যের কথা অবিশ্বাস করাও আমার পক্ষে কঠিন। তারা একটি অলৌকিক ঘটনার সম্মুখীন হয়েছিল এবং আজও সেই ঘটনার ভুক্তভোগী। আজ আমি আমার পরিবারের সেই ভৌতিক অভিজ্ঞতার কথা শেয়ার করতে যাচ্ছি। জানি না বলাটা ঠিক হবে কি না, তবুও এই ভয়ঙ্কর সত্যিটা সকলকে অবগত করার জন্যই একটা অদৃশ্য আগ্রহ অনুভব করছি। যাই হোক, মূল ঘটনায় আসছি। 2012 সালে বরিশালের বরগুনা জেলায় বসবাসরত আমার খালাতো বোন সান্টির বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আমাদের পরিবারের যে কোনো বিয়ের অনুষ্ঠান বরগুনার বঙ্গবন্ধু মিলনায়তনে আয়োজিত হয়ে থাকে। রেওয়াজ মতো সেবারও এমনটাই হলো। আমার খালামণিদের বাসা থেকে মিলনায়তনের দূরত্ব ছিল খুবই কম, হেঁটে প্রায় 15 মিনিটের মতো লাগতো। বিয়েতে আমি ছাড়া পরিবারের বাকি সকল সদস্য উপস্থিত ছিল। গায়ে হলুদের দিন রাতে বিয়েবাড়ির সকলে ঠিক করলো গায়ে হলুদের অনুষ্ঠান শেষে সকলে বঙ্গবন্ধু মিলনায়তনে গিয়ে বিয়ের আসন এবং অন্যান্য সব ব্যবস্থা কী রকম চলছে তা পরখ করে দেখে আসবে। যেই ভাবা সেই কাজ, সকলে মিলে রাত 12টার পর মাইক্রোতে রওনা হলো সেখানে। বলে রাখা ভালো, মিলনায়তনে যাওয়ার পথে অনেকটা বড় একটা ঘাস পুকুর এবং তার পাশে বড় বড় তাল গাছ ছিল। তার আশেপাশে এবং সামনে পেছনের জায়গাগুলো ছিল জঙ্গল প্রকৃতির আর ভীষণ নির্জন। মিলনায়তনে যাওয়ার পর সেখান থেকে আস্তে আস্তে রাত 2টা বেজে গেল। মাইক্রো ড্রাইভারকে ছোট মামি আগেই বিদায় দিয়ে দিয়েছিলেন। বাড়ি কাছে হবার কারণে সকলে মিলে হইচই করে হেঁটে যাওয়ার প্ল্যান করলো। তো রীতিমতো সকলে ধীর গতিতে হাঁটছিল। হইচই করার কথা থাকলেও কেন জানি সেরকম কিছুই করা হচ্ছিল না। চারদিকে শুনশান নীরবতা, দম আটকে আসার মতো নিস্তব্ধতা বিরাজমান ছিল। সবাই নিচু আওয়াজে গল্প গুজবে বিভোর ছিল। ঘাসপুকুরের কাছাকাছি আসার পরই হঠাৎ আমার এক কাজিন চিৎকার করে উঠল। সবাই সামনের দিকে তাকিয়ে যা দেখল তা তারা বিশ্বাস করতে পারছিল না। প্রায় 7 হাত দূরত্বে 12 থেকে 13 বছর বয়সী সাদা জোব্বা এবং লম্বা টুপি পরিহিত, একদম হুবহু একই পোশাকের, একই আকৃতির এবং একই গড়নের 10 থেকে 12টা ছেলে তাদের দিক থেকে পেছন দিকে ফিরে উল্টো পায়ে হাঁটছে। তাদের দেখে মনে হচ্ছিল একে অপরের কার্বন রূপী। এত রাতে এই জঙ্গলি এলাকায় এত ছোট ছেলেদের যাওয়া আসার কোনো প্রশ্নই ছিল না। এদের হাঁটার ধরন দেখে সবাই বুঝতে পারল যে এরা মানুষ না। তারা এটা দেখে ভয়ে জমে গেল, চেঁচামেচি করতে শুরু করলো। তারপর পেছন দিকে ফিরে জোরে জোরে হাঁটা শুরু করলো সবাই। একসাথে এতগুলো লোক চোখে ভুল দেখতে পারে না। আমার একটা খালাতো ভাই অনেক, সে ছিল অত্যাধিক সাহসী। সুপার ন্যাচারাল ব্যাপারগুলো বরাবরই ওর মাত্রাতিরিক্ত কৌতূহল ছিল। ও সাহস করে পেছনে তাকালো, কিন্তু আর কিছুই দেখতে পেল না। এতক্ষণ যে এখানে কিছু ছিল তা বোঝার কোনো উপায় ছিল না। এগুলো মানুষ হলে কোনোদিনই এত তাড়াতাড়ি ওই স্থান ত্যাগ করতে পারত না। যাই হোক, সকলকে ও আশ্বস্ত করলো যে সামনে আর কিছুই নেই। সকলে তাড়াতাড়ি করে বাড়ির দিকে এগোতে শুরু করলো। কিন্তু তৎক্ষণাৎ সামনের ঘাসপুকুরের বিপরীতে প্রচুর বাতাস বইতে শুরু করলো। তালগাছের পাতাগুলো এমনভাবে নড়ছিল যে দেখে মনে হচ্ছিল ঝড় এসেছে। কোনো মতে সবাই দোয়াদরুদ পড়তে লাগলো এবং দৌড়াতে লাগলো। সে রাতে ভীত সন্ত্রস্ত সবাই বাড়ি ফিরল। বাড়ির অন্যান্য সদস্যদের ঘটনা খুলে বলল। বেশ কিছুক্ষণ পর সকলে টের পেল যে অনিক ভাইয়া সেখানে নেই। ভাইয়াকে বাড়ির কোথাও খুঁজে পাওয়া গেল না। ফোন করা হলো, কিন্তু ওপার থেকে কেউ ফোন ধরল না। বাধ্য হয়ে মামারা ওকে খুঁজতে বের হলো। ওকে ওই রাস্তার কোথাও খুঁজে পাওয়া গেল না। অবশেষে মামারা নিরাশ হয়ে বাড়ি ফিরে এলো। সকলে সিদ্ধান্ত নিল সকালে কিছু একটা পদক্ষেপ নেওয়ার। ওদিকে আমার আরেক কাজিন সিফাত ভাইয়ার উপর বিয়ের সব কাজের দায়িত্ব ন্যস্ত ছিল। ওকে সারা রাত মিলনায়তনেই থাকতে হয়েছিল। ভোর রাতে কি একটা দরকারে
ওকে বন্দরে যেতে বলা হয়েছিল। বন্দরে যাওয়ার মেইন রোডে পুলিশের টহল ছিল, আর ভাইয়ার সাথে বাইকের লাইসেন্স ছিল না। তাই পুলিশি ঝামেলা এড়ানোর উদ্দেশ্যে ভাইয়া বাইক নিয়ে খেতে রাস্তা দিয়ে বন্দরে যাচ্ছিল। সেখানে যেতে যেতে হঠাৎ ছোট একটা খড়ের গাদার পাশে একটা মানুষের দুটো পা দেখতে পেল সে। ভাইয়া ভয়ে ভয়ে কাছে গেল। খড়ের গাদার ভেতরে মানুষটার মুখ গোজা ছিল। খড় সরিয়ে ভাইয়া যা দেখলো তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। অনিক ভাইয়াকে জ্ঞান শূন্য অবস্থায় আবিষ্কার করলো সিফাত ভাইয়া। ওকে পিটিয়ে এভাবে রেখে গেছে কেউ। ভাইয়া বাসার ফোন করে খবর দিল। অনেক ভাইয়াকে বাসায় নিয়ে আসা হলো। সবাই অবাক হয়ে লক্ষ্য করলো ওর সমস্ত শরীরে রক্ত জমাট, কালো কালো দাগ আর খামচির দাগ। বুঝতে কষ্ট হলো না যে কেউ তাকে নির্দয়ভাবে মেরেছে। কয়েক ঘন্টা পর ওর জ্ঞান ফিরল। এরপর ওকে সবাই জিজ্ঞেস করে রাতে ওর সাথে কি ঘটেছিল, কিন্তু ও কিছুই বলতে পারছিল না। এরপর ওর জ্বর আসে। 5 দিন পর জ্বর নেমে যায়, কিন্তু হাত পা অবশ হয়ে প্যারালাইসিসের মতো হয়ে গেল। ভাইয়ার সুস্থ হতে বেশ কিছুদিন সময় লেগে যায়। 8 মাস পর ভাইয়া পুরোপুরি সুস্থ হয়ে যায়। এর মধ্যে ভাইয়াকে এত জিজ্ঞাসা করার পরেও কোনোদিন একটিবারের জন্য সে রাতের ঘটনা আমাদের খুলে বলেনি। সে রাতের পর থেকে কিছুদিন পর পরই ভাইয়াকে রাতে একা একা কথা বলতে দেখা যায়। আর প্রায়ই ভাইয়া একটু অন্যরকম অদ্ভুত স্বপ্ন দেখত এবং অদ্ভুত আচরণ করত। প্রথম দিকে প্রায়ই এরকম করত, এখন অনেক কমে গেছে। তবে এখনও ভাইয়া মাঝে মাঝেই রাতে একা একা কথা বলে। এই ঘটনার পর আমাদের পরিবারের সবাই ঠিক করে আর কোনো দিন কারো বিয়ে হলে রাতে বঙ্গবন্ধু মিলনায়তনে পা বাড়াবে না। কিন্তু এই সিদ্ধান্ত বেশি দিন বহাল থাকলো না। বিগত বছরই আমরা সবাই আমার মামাতো বোনের বিয়েতে বঙ্গবন্ধু মিলনায়তনে গিয়েছি এবং রাত 1:45-এ ওই রাস্তা দিয়েই হেঁটে বাড়ি ফিরেছি। এবার আর কোনো ভৌতিক ঘটনা ঘটেনি, কিন্তু সে রাতে অনেক ভাইয়ার সাথে ঘটে যাওয়া ঘটনা আজও আমাদের পরিবারের কাছে একটি বড় রহস্য। ধন্যবাদ শ্রোতা বন্ধু, যারা এই মুহূর্তে আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছেন। আপনারা দেখছেন ভূত স্টুডিও বিজয় FM 71.0 এর শুক্রবারের বিশেষ আয়োজন ভূত স্টুডিও। যারা লাইভে যুক্ত রয়েছেন অবশ্যই বেশি বেশি কমেন্ট করবেন, বেশি বেশি শেয়ার করবেন। শেয়ার করে জানিয়ে দেবেন আপনাদের বন্ধুদের যে বিজয় FM থেকে এরকম একটি আয়োজন করা হয়েছে, এরকম একটি ভূত স্টুডিও এর আয়োজন করা হয়েছে, যেখানে দর্শক শ্রোতারা তাদের সাথে ঘটে যাওয়া অদ্ভুত ঘটনাগুলো শেয়ার করার সুযোগ পাচ্ছে। অবশ্যই জানিয়ে দেবেন শেয়ার করার মাধ্যমে আপনার বন্ধুদের। আমরা চলে যাব পরের ইমেইল স্টোরিতে। এবারে আমাদের কাছে ইমেইল পাঠিয়েছেন সিফাত। তিনি ঘটনাটি যেভাবে লিখেছেন আমি সেভাবেই বলার চেষ্টা করছি। আজকে আমি আমার দেখা একটি সত্য ভূতের কাহিনী বলবো। ঘটনাটি গত বছরের এক অন্ধকার শীতের রাতের। অবশ্য ভূতের ঘটনাগুলো সাধারণত অন্ধকার রাতেই হয়ে থাকে। যা হোক, সেই রাতের 2 দিন আগে আমি গিয়েছি দাদু বাড়িতে। আগেই বলে রাখি, আমার দাদু বাড়ি গাজীপুরের কাপাসিয়ায়। যারা সেখানে গিয়েছেন তারা জানেন সেখানটায় অনেক জঙ্গল, চারদিকে গজারি বন আর বাঁশের ঝাড়। আমাদের গ্রামে বাইরের মানুষ গেলে রীতিমতো ভয় পান। তার উপর সেখানে নেই ইলেকট্রিসিটি, ফলে গ্রামটিকে দিনের বেলা যত সুন্দর লাগে, রাতের বেলা হয়ে ওঠে ততই ভয়ানক আর ভুতুড়ে। তো সেখানে গেলে আমি আর আমার এক চাচাতো ভাই সারাদিন একসাথে ঘুরে উড়ে বেড়াই। আর আমাদের সাথী হয় ওর সাইকেলটা আর একটা চার্জার লাইট, যা অনেকটা দূরের বাজার থেকে চার্জ করে আনতে হয়।
সেই দিন আমরা দুপুরের দিকে বের হয়েছি, গন্তব্য প্রায় 4 কিলোমিটার দূরে একটা কনসার্ট শেষ হতে অনেকটা রাত হয়ে গিয়েছিল। আমরা দুই ভাই বাড়ি ফিরছি, তাড়াতাড়ি পৌঁছার জন্য একটা শর্টকাট রাস্তা ধরলাম। ও সাইকেল চালাচ্ছে আর আমি পিছনে বসে লাইট ধরে আছি। কিছুক্ষণ পর হঠাৎ লাইটের বাল্বটা ফিউজ হয়ে গেল। আকাশে চাঁদ ছিল না, তাই মুহূর্তের মধ্যেই চারদিক অন্ধকার হয়ে এলো। এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম সেখানটা দিয়ে মানুষ সাধারণত রাতের বেলা চলাচল করতো না, কারণ আর একটু সামনেই রয়েছে একটা বাঁশঝাড়। সেই বাঁশঝাড়ের ভিতরে রাস্তার পাশে রয়েছে একটা কবর। সেই কবর আর বাঁশঝাড় নিয়ে গ্রামে নানা ভৌতিক কাহিনী প্রচলিত। চারদিকে ঘুটঘুটে অন্ধকার, তার উপর নির্জন রাস্তা। আমরা ভয় পেয়ে গেলাম, কিন্তু কিছুই করার নেই, অনেক রাত হয়ে গেছে। তাই এই অবস্থাতেই সেই রাস্তা ধরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। রাস্তাটি আমাদের ভালোভাবেই চেনা ছিল, তাই অন্ধকারের মধ্যেই সে আমাকে নিয়ে সাইকেল চালাতে শুরু করলো। সেই জায়গাটার কাছাকাছি এসে হঠাৎ সাইকেল সহ আমরা পড়ে গেলাম। সাথে সাথেই সামনের কবরের দিক থেকে ভয়ানক জোরে খসখস শব্দ হতে লাগলো। আমরা ভয় পেয়ে সাইকেল ফেলে উল্টো দিকে দিলাম দৌড়। একটু পর বাজার থেকে লাইট ঠিক করে আমরা দুই সাহসী ছেলে আর একজনকে নিয়ে সেই দিক দিয়ে এলাম। দেখি সাইকেলটা ওইখানে পড়ে আছে আর সামনে থেকে কয়েকজন লোক আসছে। কাছে আসতেই তারা আমাদের জিজ্ঞাসা করলো আমরা এখানে কোনো কিছুর শব্দ কিংবা কোনো কিছু দেখেছি কিনা, কারণ যা বলল তার সারমর্ম এরকম। তাদের মধ্যে একজন কিছুক্ষণ আগে এই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ কবরের স্থানটা থেকে ভয়ানক আওয়াজ আসতে লাগলো। সেটি শুনে তিনি দৌড় দিয়েছিলেন। আমাদের আর বুঝতে বাকি রইল না যে ঘটনাটা আসলে কি। জবাবে আমি কিছু বলার আগেই আমার ভাই বলে ফেলল, আমরা শুনছি সব। সুপ্রিয় শ্রোতা, আপনারা এতক্ষণ ধরে শুনছিলেন বিজয় FM 71.0 এর শুক্রবারের ভয়ের আড্ডা, ভয়ের গল্প, ভয়ের অভিজ্ঞতা শেয়ার করার মতো একটি জায়গা, ভূত স্টুডিও। সাথে ছিলাম আমি RJ স্বপন। আমাদের কাছে যতগুলো ইমেল স্টোরি ছিল এই সপ্তাহে আমি সবগুলো ইমেল স্টোরি শেয়ার করলাম আপনাদের সাথে। আশা করি এর মধ্যে কোনো না কোনো স্টোরি আপনাকে অবশ্যই ভয় লেগেছে। এরকম কোনো ঘটনা যদি আপনার জীবনেও ঘটে থাকে অবশ্যই শেয়ার করবেন আমাদের সাথে, আমরা শেয়ার করব দর্শকদের সাথে। আজকে আর কথা বাড়াবো না। আমাদের ইমেল স্টোরিগুলোর মধ্যে আজকে কোন স্টোরিটি আপনার কাছে সবচেয়ে ভয়ানক লেগেছে অবশ্যই জানিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে। দেখা হচ্ছে আপনাদের অভিজ্ঞতাগুলো নিয়ে নতুন কোনো এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি আমি RJ স্বপন।